আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অগ্রদূত বইটা সম্পর্কে আলোচনা করব। এই বইটা কেমন, বইটার দাম কত, বা এই বইটা আসলে কতটুকু কমন উপযোগী পরীক্ষার ক্ষেত্রে সেই বিস্তারিত সম্পর্কে মোট কথা বলা যায় অগ্রদূত বাংলা বইটা আমরা রিভিউ করব আজকে। তো শুরু করা যাক আজকের রিভিউ পর্ব। অগ্রদূত বাংলা বইটা যিনি দেখছেন তার নাম হচ্ছে মফিজুল ইসলাম মিলন। আমরা যদি এই বইটাতে কি কি কাভার করছে সেটা যদি দেখার চেষ্টা করি, যে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা দুটোই কাভার করবে বলে এখানে লেখা আছে। সরকারি বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষা, মাধ্যমিক প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এটা ধরলা পাবলিকেশনের একটা বই। আর আপনার স্বপ্ন পূরণে চলছি নিরন্তর, এগুলো। আর এখানে একদম প্রথমেই লেখা আছে যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তা। আসলে কি শতভাগ কমন আসে কিনা আমরা সেটা দেখবো। তো এটা একেবারে নতুন এডিশনের বই। আমরা যদি দেখি এটা হচ্ছে লাস্ট এডিশন, যেটা সেটা হচ্ছে জুলাই 23-এ বের হয়েছে। এবং এটার যে প্রথম এডিশন ছিল 2017-তে, জুলাই 17-তে। আর এটা 13তম এডিশন। এই যে 5 বছরের মানে 17 থেকে 23-এর ভিতরে অলরেডি এটা 13টা এডিশন বের হয়ে গেছে। আর এখানে যদি বইয়ের মূল্য দেওয়া আছে 550 টাকা, আপনার সম্ভবত 450 থেকে 500 এর মধ্যবর্তী একটা রেট নেবে এই বইটা। যেহেতু হচ্ছে স্থান অনুযায়ী কিন্তু বইয়ের দাম ভ্যারি করে। আপনার পরিচিত দোকান হলে একটু কম রাখে, আর সাধারণত এখন ম্যাক্সিমাম বইয়ের দামগুলো বইয়ের গায়ে যেটা নির্ধারিত থাকে সেটাই নিয়ে নেয়। তো এই হচ্ছে আমাদের দাম সম্পর্কে কথাবার্তা। এখন আমরা একটু যদি এর প্রস্তুতটা দেখি, তো তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে হচ্ছে লেখকের কিছু কথাবার্তা আছে, আমরা এই পার্টটুকু স্কিপ করে যাচ্ছি। এখানে আমরা কোনো কথা বলছি না, আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেখানে যাই। এখানে আমি প্রথমে সূচিপত্রটা দেখাই। সূচিপত্রটা দেখানো, আমার এই বইয়ের সূচিপত্র বা এটার যে বিন্যাসটা আমার খুবই পছন্দ হয়েছে। আমরা যদি ধারাবাহিকভাবে পড়ি তাহলে বাংলা সাহিত্যের যে বিবর্তন কিভাবে হলো এটা আমরা খুবই সুন্দর মতো বুঝতে পারি। তারপরে যখন আমরা ধারাবাহিকভাবে পড়তেছি একের পর এক কবি, যেহেতু প্রথমে কাব্য টাইপের ছিল, তারপরে একটু গদ্যধারা আসলো, উপন্যাস আসলো, এভাবে আস্তে আস্তে বিস্তার হলো। বা প্রথম দিকের কাব্যগ্রন্থগুলো একটু ধর্মভিত্তিক ছিল, তারপরে ধর্মের সাথে সাথে একটু কল্পনা ভিত্তিক ছিল, তবেও সেটা ধর্ম নিয়েই ছিল। এরপরে হচ্ছে মনুষ্য বা মনুষ্যত্ব বা মানব প্রেম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই বইটাতে যেহেতু আমাদের হচ্ছে একদম ধারাবাহিকভাবে দিয়ে গেছে, এই কারণে এই বইটা পড়লে আপনার মোটামুটি ধারণা হবে। তো আমরা যারা, আমার কাছে মনে হয় যে আমরা কোনো একটা বই শুরু করার আগে যদি ধারাবাহিকভাবে পড়ি বা কোনো একটা সাহিত্য সম্পর্কে, কোনো একটা বিষয় সম্পর্কে, সেটা বেশি ভালো লাগে। তো এই বইয়ের এই সাজানোর প্যাটার্নটা আমার খুবই ভালো লাগছে। তো প্রথমে যদি এখানে দেখি যে বিষয় যেটা দেওয়া আছে, বাঙালি জাতি, ভাষার উদ্ভব, বাংলা লিপি, বাংলা সাহিত্যের ইতিহাস, এবার প্রাচীন যুগ থেকে এবার মধ্যযুগে, তাও আবার হচ্ছে সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে। অন্ধকার যুগে কি কি হয়েছে, অন্ধকার যুগের পরে শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া গেছে, এরপরে ছিল হচ্ছে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, নাচ সাহিত্য, মর্ষিয়া সাহিত্য, লোকসাহিত্য, অনুবাদ, রোমান্টিক প্রণয় উপাখ্যান, আরকান রাজসভা, মধ্যযুগের সাহিত্যের পৃষ্ঠপোষক, মানে যারা ওই সময় যারা সাহিত্য ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে তাদের একটা তালিকা দেওয়া আছে, যুগ সন্ধিক্ষণের তালিকা দেওয়া আছে। এরপরে আমরা দেখব যে আধুনিক যুগে যখন প্রবেশ করছে, তো আধুনিক যুগে প্রবেশের ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু প্রতিষ্ঠান খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তো সিকোয়েন্স অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলো দেওয়া আছে: বাংলা গদ্য সাহিত্য, ফোর্থ উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, বাংলা ছাপাখানা। এরপরে যদি দেখি হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, উপন্যাস, নাটক, প্রবন্ধ। এখানে করছে যে সব উল্লেখযোগ্য উপন্যাসগুলো এক জায়গায় রাখছে, সব নাটকগুলো এক জায়গায়, প্রবন্ধগুলো এক জায়গায়, এবং বাংলাদেশের সাহিত্যের ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো সেগুলো এক জায়গায় রাখা আছে। এরপরে ভ্রমণ কাহিনীগুলো এক জায়গায়, বাংলা কাব্য, কবিতা, গীতি কবিতা, এগুলো এক জায়গায়, মহাকাব্যগুলো এক জায়গায় করা আছে, ছোট গল্পগুলো, জীবন চরিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো জীবন চরিত সব এক জায়গায় দেওয়া আছে। তারপরে দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক যত লেখালেখি সেগুলো এক জায়গায় সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থগুলো আমরা যদি আলাদা আলাদা করে, তো এমনিতে রাইটারদের সঙ্গেই পড়বো, আবার এগুলো সব এক জায়গায় দেওয়া আছে। বিখ্যাত যে চরিত্রগুলো বিভিন্ন উপন্যাসে সেগুলো একটা জায়গায় সাজানো আছে। বিখ্যাত সাহিত্যিকদের উপাধি, সবার উপাধি এবং ছদ্মনাম থেকে যেহেতু আসে, তো গুরুত্বপূর্ণ সবারগুলো এক জায়গায় করা আছে। এবার বিখ্যাত ঔপন্যাসিক এবং প্রথম প্রকাশিত উপন্যাস, এটা খুবই আসে। প্রথম প্রকাশিত নাটক, প্রথম প্রকাশিত গল্প, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কার কোনটা, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এরপরে হচ্ছে সাহিত্যের প্রথম বিষয় বলে প্রকাশনা,
দেখবেন এটা কিন্তু আসে যে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, কোনটি গল্পগ্রন্থ, কোনটি প্রথম উপন্যাস, কোনটি সার্থক উপন্যাস, এই ধরনের প্রশ্ন। তো এগুলো সুন্দর করে এখানে সাজানো আছে। বাংলায় বিখ্যাত গান, পত্র পত্রিকা, সাময়িকী এবং সম্পাদক, এবং হচ্ছে বিখ্যাত প্রকৃতি এবং বক্তা। এরপরে আসি হচ্ছে এগুলো মানে মোটামুটি প্রথমটুকু যদি কাভার করতে পারেন আপনি, প্রথম 97 পেজ, আমার মনে হয় যে আপনি 15 মার্কের ভিতরে 6 থেকে 8 মার্কের প্রিপারেশন আপনার কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। দেখেন সাধারণত বিখ্যাত যে গল্প গ্রন্থ এইটুক জায়গায় হচ্ছে আপনার একদম যে আধুনিক যুগের মেইন মার্কটুকু কিন্তু এখান থেকে আপনি তুলে নিতে পারেন। প্রায় 3-4 মার্ক আপনি এই কয়েক পেজটার মধ্যে পেয়ে যাবেন, যে 67 থেকে 97 পেজ। এই 30 পেজের যদি প্রস্তুতি আপনি ভালোভাবে নিতে পারেন তাহলে এখান থেকে আপনি 5 থেকে 7 মার্ক পেয়ে যাচ্ছেন। প্রাচীন 3 থেকে 4 মার্ক এখান থেকে পাবেন, কারণ অন্যান্য বিষয়গুলি তো আছে। এরপরে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে তো 5 মার্ক আছে। তো আপনি এই দুইটা পার্ট যদি কভার করতে পারেন 97 পেজ পর্যন্ত, তাহলে মোটামুটি বলা যায় যে আপনি হিউজ মানে অর্ধেকের প্রিপারেশন আপনি এই পেজে নিয়ে নিতে পারছেন। এরপরে যদি আধুনিক যুগে আসেন, আধুনিক যুগে আসার পরে আপনার আধুনিক যুগের কবিতা সাহিত্যিক দিয়ে শুরু হওয়ার সাথে সাথেও একদম সেই বড় চন্ডীদাস থেকে শুরু করে সব কবি সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমি আর কবিদের সিকোয়েন্স অনুযায়ী আর আলোচনা করলাম না, একদম এইখানে কিন্তু আপনি যদি দেখেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সর্বশেষ কবির তালিকায় আছে 308 পেজ পর্যন্ত হচ্ছে এই বইটাতে বাংলা সাহিত্য আছে। তো একটু বলে রাখি, এখানে কিন্তু কোনো কবি সাহিত্যিককে বাদ দেয়নি। এখন আমরা তো সূচিপত্র আলোচনা করলাম বাংলা সাহিত্যের জন্য। এখন ভিতরের যে প্রস্তুত আছে সেটা যদি একটু দেখি। ভিতরে দেখার আগে আরো একটা কথা বলে রাখি যে আপনি হচ্ছে আধুনিক যুগ থেকে একটু কম পড়াশোনা করবেন, কারণ এত কবি সাহিত্যিক কিন্তু আমাদের পড়ে ওইভাবে মনে রাখা যায় না। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা যদি একদম প্রথমে যদি দেখি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে, এখানে দেখেন একদম যেহেতু এটা প্রাচীন যুগের, তো শ্রীকৃষ্ণ কীর্তন এখানে দেখেন প্রশ্ন করে করে দেওয়া আছে, এবং কোনটা লিখিত প্রশ্নগুলো পাশে মার্ক করা আছে যে এটা লিখিত। এটা 15তম বিসিএস এর লিখিত একটা প্রশ্ন ছিল, এটাও 15তম বিসিএস এর লিখিত প্রশ্ন ছিল। তো লিখিত প্রশ্নগুলো, এটা হচ্ছে 40তম বিসিএস এর লিখিত প্রশ্ন ছিল। তো এইভাবে হচ্ছে লিখিত প্রশ্নগুলো কিন্তু মার্ক করে করে দেওয়া আছে। বইটা মোটামুটি গোছানো। তবে এই বইটাতে যে জায়গাটাতে আমার কম মনে হয়েছে, এই অগ্রদূত বইটার বাংলা সাহিত্যের যে পাঠটা আছে একেবারে আধুনিক প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগের একদম সর্বশেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ লেখক বা গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে আমি আমার চ্যানেলে একটা হচ্ছে করছিলাম, ভিডিও সিরিজ আপলোড করছিলাম বা করা আছে। আপনারা চাইলে পুরো বাংলা সাহিত্যটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো সেখানে আমার অনেকেই কমেন্ট করছিলেন যে আপু হচ্ছে এখানে কিন্তু একটু কম আছে প্রশ্ন। তো আমি যখন অন্য একটা বই একই প্যাটার্নের MP3 বইটা যখন দেখলাম, তখন দেখলাম আসলে এখানে প্রশ্ন কম আছে, কিন্তু বইটা বেশ গোছালো মনে হয়েছে, এবং যতগুলো তথ্য দরকার ততগুলো দেশে। হয়তো বা প্রশ্ন কম থাকার কারণ হচ্ছে এমনিতেই বইটার দাম প্রায় 500-র কাছাকাছি। তো প্রশ্ন বেশি দিলে হয়তো বইটা একটু বেশি পুরুত্ব হয়ে যেত, দাম আরো বেড়ে যেত, যার কারণে সম্ভবত বইটার দাম কম রাখছে। আর এখানে আবার দেখেন এমনিতে বইটার ভিতরে কিছু কালার পেস্ট করছে, পেজ কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই ভালো। আর এছাড়া হচ্ছে আপনার বাইন্ডিংও মোটামুটি ভালো। তো বই হিসেবে আমার কাছে মনে হয়েছে সব দিক থেকে এই বইটা ভালো আছে, খারাপ না। তবে যেহেতু প্রশ্ন একটু কম আছে, আপনি চাইলে আপনার কাছে যদি প্রশ্ন ব্যাংক থেকে থাকে সেটা থেকে পড়ে নিতে পারেন, অথবা কোনো টপিক পড়লে গুগলে যে সার্চ করতে পারেন। যেমন আমি যদি রবীন্দ্রনাথ পড়ি, রবীন্দ্রনাথ সম্পর্কে যে সার্চ করি যে রবীন্দ্রনাথ সম্পর্কিত বিগত বছরের প্রশ্নাবলী, তো এখানে দেখবেন যে প্রশ্নগুলো দিয়ে দিছে, তো আপনি সেখান থেকেও কভার করে নিতে পারেন। এই বইয়ের আমার আরো একটা যে পছন্দের জিনিস যেটি খুবই ভালো লাগছে সেটি এই যে এখানে দেখেন যে একই টাইপের নাম থেকে যে আমাদের কনফিউশন গুলো আসতে পারে, এই প্যাটার্নের সবগুলো একই। যেমন এখানে দেখেন অরণ্য বন্যী, বন্যী বলায়, তারপরে অরণ্য গোধূলি, অরণ্য নীলিমা, বিধ্বস্ত নীলিমা, বিধ্বস্ত রোদের ঢেউ, মানে একই টাইপের যা কিছু আছে সবকিছু একই জায়গায় করছে। কারণ আমি এখানে আপনাকে অনেকগুলো এই ধরনের চার্ট আমি আপনাকে দেখাতে পারবো এই বই, যেখানে যেমন এখান থেকে দেখেন বুদ্ধদেব বসু থেকে, এখানে বুদ্ধদেব বসুর এখানে লেখা আছে দুইটা, একটা হচ্ছে কঙ্কাবতী আর একটা এখানে লেখা আছে বন্দির বন্দনা। তো বন্দির বন্দনা থেকে এই বন্দি আর বন্দনা এই দুইটা থেকে যতগুলো কনফিউশন আসতে পারে সবগুলো দেখেন এক জায়গায় করছে। বন্দির শিবির থেকে বন্দির বাসী, রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির রোজনামসা, তারপরে কঙ্কাবতী, কঙ্কাবতী উপন্যাস, তো এগুলো এক জায়গায় করছে।
এরপরে আমরা যে ওই যে প্রথমে সূচিপত্রে যেটা দেখলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে লেখাগুলো আছে, তারপরে উপন্যাসগুলো আছে, আমি যদি এইগুলো দেখাই, যেমন এখানে দেখেন বিখ্যাত যত নাটক আছে এখানে সবগুলো এখানে দেওয়া আছে, নাট্যকার সম্পর্কে দেওয়া আছে এবং হচ্ছে এটা কোথা থেকে কখন কিভাবে প্রকাশিত হয়েছে। এরপরে যদি দেখি এখানে বিখ্যাত প্রবন্ধগুলো এবং এগুলো থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলোও সুন্দর করে এখানে দেওয়া আছে। এরপরে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো, ভ্রমণ কাহিনীগুলো, সবগুলো ভ্রমণ কাহিনী দেখেন এখানে একসঙ্গে করে দেওয়া আছে। তো এই জন্য হচ্ছে বইটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে। সবচেয়ে বড় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো, গল্পগুলো, এগুলো থেকে তো অবশ্যই অবশ্যই আসবে। দেখেন এগুলো হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক যত নাটকগুলো সব এক জায়গায় করা, তারপরে উপন্যাসগুলো এক জায়গায় করা, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে অন্যান্য গ্রন্থগুলো যার কার কি আছে, যেমন হচ্ছে শুধুমাত্র উপন্যাস আর নাটক না, কেউ কাব্য রচনা করছে, কেউ গল্প রচনা করছে, তো সবগুলো এখানে দেওয়া আছে। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস এবং গল্পগুলো থেকে বিগত সালে যে প্রশ্ন, এখানে দেখেন অনেক প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন সংখ্যা হচ্ছে আপনার 49টা। হ্যাঁ, শুধুমাত্র এই টপিক থেকে। এই বইয়ে যেহেতু প্রশ্ন কম দেওয়া তাই এখান থেকে 49টা দেওয়া, তার মানে বুঝতে পারছেন যে এই টপিক থেকে কত প্রশ্ন আসছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই বইটা সাজানো। তো এই ছিল আমাদের সাহিত্য পাঠ সম্পর্কে। এখন যদি ব্যাকরণ পাঠ সম্পর্কে বলি, যে ব্যাকরণ পাঠের আমরা যদি সূচিপত্রে যাই, ব্যাকরণ পাঠও একেবারে প্রথম থেকে সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, একদম বাংলা ভাষা থেকে শুরু করে বাংলা ভাষা রীতি, ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনি, বর্ণ, বর্গ, এইভাবে সুন্দর করে সাজানো হচ্ছে। যেহেতু ব্যাকরণ পাঠটা আমাদের কম বেশি সবার পড়া, তো আমি এইখানে আর কথা বলছি না, কারণ আমরা সবাই নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটে ব্যাকরণ পাঠটা পড়ছি। এই বইয়ে গ্রামার টপিকটাও ভালো করছে। তবে আমার কাছে সবচেয়ে দুইটা ব্যাপারেই একটু ঘাটতি লাগছে, যে ওই সবার বলার পরে আমি অন্য বইয়ের সঙ্গে তুলনা করে দেখলাম যে না, এখানে একটু বিগত সালের প্রশ্নগুলো কম দেওয়া আছে। কিন্তু বইটা খুবই ভালো। যদি কেউ বই কিনতে চান, এই একটা বই কিনলেও আমার মনে হয় তার 80% পড়া কাভার করবে, খুব একটা বেশি খারাপ হবে না। আপনারা চাইলে এই বইটা নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। এবং আপনাদের যদি কোনো বই সম্পর্কে জানার আগ্রহ থাকে আমাকে বলতে পারেন। আমার কাছে বইটা থাকলে আমি বইটা রিভিউ করার চেষ্টা করব। এবং পাশাপাশি যারা বাংলা সাহিত্যের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে নজর রাখতে পারেন। এই বইটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাতে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম।